আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বোর্ড এমসিকিউ সমাধান। তো আজকে আমরা ক্লাসটা একটু দেরি করে শুরু করলাম, কারণ খেলার কারণে তোমরা সবাই জানো যে তোমরা সবাই কিন্তু খেলা দেখছো, যার কারণে। তো যাই হোক, আজকে আমরা দুইটা বোর্ড প্রশ্ন আমরা সমাধান করে দিব। একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24 এবং ঢাকা বোর্ড 24। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, কেমন? একটু দ্রুত আমাকে জানিয়ে দাও যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। জি, আমার কথাগুলো শোনা যাচ্ছে? আমাকে একটু জানাবেন। একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আর যেটা করতে হবে, আপনাদেরকে লিংকটি একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, লিংকটি একটু শেয়ার করে দিতে হবে। আর যারা আমার ক্লাসটা দেখতেছেন, অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, লিংকটা শেয়ার করে দিবেন, কেমন? আর আজকে একটু নেটওয়ার্কের সমস্যা মেবি আছে, আপনারা আমাকে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। আমাকে একটু জানাবেন সবকিছু কি ঠিক আছে, আমি কি ক্লাসটা শুরু করতে পারি? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কি ক্লাসটা শুরু করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব 24-এর দুইটা বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 24 এবং চট্টগ্রাম বোর্ড 24। এই দুইটা বোর্ড প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। ঢাকা বোর্ড 24 এবং চট্টগ্রাম বোর্ড 24, এই দুইটা বোর্ড প্রশ্ন আমরা আলোচনা করব। ঢাকা বোর্ড 24 এবং চট্টগ্রাম বোর্ড 24, এই দুইটা বোর্ড প্রশ্ন আমরা আলোচনা করব, কেমন? দেখেন, আমরা প্রথমে ঢাকা বোর্ড 24টা শেষ করব, তারপর আমরা চট্টগ্রাম বোর্ড 24টা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে ঢাকা বোর্ড 24টা শেষ করব, তারপরে আমরা চট্টগ্রাম বোর্ড 24টা নিয়ে আলোচনা করব। দেখেন, সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোন হিসাবগুলো, এটা মোটামুটি আপনারা সবাই কিন্তু জানেন। তারপর আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে বলেন তো, সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোন হিসাবগুলো? আমরা জানি সব, এই সব কথাটা কিন্তু ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করেন, তাই না? এটা সংক্ষেপে মনে রাখার জন্য। আচ্ছা, সব মানে কি? সতে হয় কি? সম্পদ। সতে কি হয়? সম্পদ। আর এই বতে কি হয়? ব্যয়। তার মানে সম্পদ আর ব্যয়, এই দুইটা জিনিস সব সময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। সম্পদ আর ব্যয় সব সময়
কোন উদ্বৃত্ত প্রকাশ করবে? ডেবিট উদ্বৃত্ত কিন্তু প্রকাশ করবে। সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, তাই না? তাহলে এই যে দেখেন, এটা হবে ব্যয় আর হবে সম্পদ। তার মানে 2 আর 3 কিন্তু সঠিক, 2 আর 3 কিন্তু সঠিক। বলেন কোনটা সঠিক? 2 আর 3 কিন্তু সঠিক। নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? এই জায়গায় নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ মানে কোন লেনদেনটা ব্যবসার জন্য সম্পদ? আমরা জানি সম্পদ সবসময় কোন জাতীয় লেনদেন হয়? মূলধন জাতীয় লেনদেন হয়। তার মানে এই যে দেখেন মূলধন জাতীয় ব্যয়। সম্পদ সবসময় কোন জাতীয় লেনদেন হয়? সম্পদ সবসময় কিন্তু মূলধন জাতীয় লেনদেন হয়, তাই না? তাই এইটা হবে নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? সেটা হবে মূলধন জাতীয় ব্যয়। সেটা হবে কি? মূলধন জাতীয় ব্যয়। একটু দ্রুত লিঙ্কটি একটু শেয়ার করে দেন। এবার দেখেন, এটা একটা ম্যাথ টাইপের অঙ্ক। আমরা এটা কিভাবে সমাধান করব? কেমন? এটা একটা ম্যাথ, আমরা কিভাবে সমাধান করব দেখেন। চলতি বছরে বিনিয়োগের সুদ বাবদ 5 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, আরো 500 টাকা পাওনা রয়েছে। বিনিয়োগের সুদের হার 10% হলে বিনিয়োগের পরিমাণটা কত? চলতি বছরে আমি পাইছি কত? 5000 টাকা। আর বিনিয়োগের সুদের হার কয় পার্সেন্ট? 10%। এটার মানে হচ্ছে 100 টাকা বিনিয়োগ করলে আমরা সুদ পাচ্ছি 10 টাকা। তার মানে এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল। তো এই অঙ্কে আমাদেরকে কিন্তু আসলটা বাইর করতে বলছে। তো আমরা চলতি বছরে সুদ পাইছি কত? 5000। এটা কয় টাকার উপরে পাইছি? এই যে দেখেন, এই জায়গায় 100 টাকার মধ্যে সুদ পাই কয় টাকা? 10 টাকা না? তাহলে 10 গুণ দেন। তাহলে 10 যদি আমরা গুণ দেই তাহলে এই জায়গায় দাঁড়াচ্ছে কয় হাজার টাকা? 50,000 টাকা। তার মানে এই 50,000 টাকা হচ্ছে আমার জন্য আসল, মানে এটা বিনিয়োগ করছি। এই বিনিয়োগের উপর আমি 5,000 টাকা সুদ পাইছি। তারপর আরো 500 টাকা বকে আছে, তাহলে লিখলাম আরো 500। এই 500 টাকা কয় টাকার উপরে পাইছি? গুণ দেন 10 দ্বারা, তাহলে হবে কত? 5,000। তাহলে আমার টোটাল আসল কয় টাকা? 50 আর যোগ করব কত? 5, টোটাল কত? 55,000 টাকা। তার মানে 55,000 টাকার উপরে, তার মানে 55,000 টাকা আমার মোট বিনিয়োগের পরিমাণ। তার মানে 55,000 টাকা হচ্ছে আমার মোট বিনিয়োগের পরিমাণ। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করতে হবে। বলেন বুঝতে পারছেন কিনা? তার মানে এই 55,000 টাকা হচ্ছে আমার জন্য মোট বিনিয়োগ। এই 55,000 টাকা হচ্ছে আমার জন্য মোট বিনিয়োগ। এই 55,000 টাকা হচ্ছে আমার জন্য মোট বিনিয়োগ। তারপর দেখেন, আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত হলো কোনটা? সেটা হচ্ছে গ্যাপ। সেটা হচ্ছে কি? গ্যাপ। তারপরে আসেন আমরা চলে যাই তারপরটা। এই যে আরেকটা ম্যাথ দেখেন, এই ম্যাথটা আমরা একটু সমাধান করে নিচ্ছি। দেখেন কি বলছে এই জায়গায়, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন, রেও মিলে বেতন প্রদান 30,000 টাকা, আমরা টোটাল বেতন দিছি 30,000 টাকা। এবার বলছে যদি উক্ত বেতনের মধ্যে 3 মাসের অগ্রিম প্রদান, তার মানে এটার ভিতরে 3 মাসের অগ্রিম দেওয়া আছে, তাহলে চলতি বছরের বেতন কত টাকা? চলতি বছর মানে 1 বছর, 1 বছর সমান মানে কয় মাস? 12 মাস। তার মানে 12 মাসেরটা বাইর করতে বলছে আমাকে। এই জায়গায় যেটা দেওয়া আছে এটা কিন্তু 15 মাসের দেওয়া আছে। কিভাবে? 1 বছর হচ্ছে 12 মাস, আমি বেশি দিছি 3 মাস, তাহলে ইন টোটাল দিছি কয় মাস? 15 মাস। তাহলে এই যে দেখেন, এটাকে 15 দ্বারা ভাগ করেন। 15 দ্বারা ভাগ করলে আপনি প্রত্যেক মাসেরটা পাবেন। এই যে প্রত্যেক মাসেরটা 2000 হচ্ছে প্রত্যেক মাসে। এবার আমরা চলতি বছরটা বাইর করব, তাহলে 12 দ্বারা যদি আমি গুণ করি তাহলে হবে কত? 24,000 টাকা। তার মানে এই 24,000 টাকা হচ্ছে আমার জন্য চলতি বছরের বেতন। মানে চলতি বছরের বেতন হচ্ছে আমার জন্য কয় হাজার টাকা? 24,000 টাকা। চলতি বছরের বেতন আমার জন্য কয় হাজার টাকা? 24,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানাবা বুঝতে পারছো এটা। আচ্ছা, তারপরে আসো আরো একটা অঙ্ক এই জায়গায় দেওয়া আছে। দেখো কি বলছে অঙ্কটা, খেয়াল করি আমরা। জুবায়ের ট্রেডার্সের একটি মেশিনের আয়ুষ্কাল 10 বছর, মানে 10 বছর আমি ব্যবহার করব। বার্ষিক অবচয় 20,000 টাকা, মানে প্রত্যেক বছর 20,000 টাকা অবচয় হয়। ভগ্নাবশেষ মূল্য 25,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কি? সম্পত্তির মেয়াদকাল শেষে ওই সম্পদ থেকে যেটা পাবো সেটা। মেশিনের ক্রয় মূল্য কয় টাকা? ভাই ক্রয় মূল্য চাইছে তো, তাহলে মেশিনের পুঞ্জীবিত অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করে দিলে হবে। এই যে দেখো, পুঞ্জীবিত অবচয় আর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, এই দুইটা যোগ করলে তুমি মেশিনের মোট মূল্যটা পেয়ে যাবা। তাহলে পুঞ্জীবিত অবচয় বাইর করো।
বছরে অবচয় হয় 20,000। অঙ্কটা আমরা সম্পদের মেয়াদকাল কয় বছর? 20 বছর। তাহলে সরি 10 বছর। তাহলে 20,000 কে 10 দ্বারা গুণ দিলে হবে 2 লক্ষ, আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 25,000। তার মানে আমরা ইন টোটাল মেশিনটা ক্রয় করেছিলাম 2,25,000 টাকা দিয়ে। এই যে 2,25,000 টাকা, তার মানে মেশিনটা আমরা কয় টাকা দিয়ে ক্রয় করছি? 2,25,000 টাকা দিয়ে ক্রয় করছি। এই যে দেখো 2,25,000 টাকা দিয়ে ক্রয় করছি। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে মেশিনটা আমি ক্রয় করছি কত টাকা দিয়ে? 2,25,000 টাকা দিয়ে মেশিনটা আমি ক্রয় করছি। অপচয় একটি কি? এটা আমরা মোটামুটি সবাই কিন্তু জানি। অপচয় একটি ব্যয়, হ্যাঁ, এবং একটি আন্ত লেনদেন, একটা ব্যবসায়িক লেনদেন, একটা অনগদ লেনদেন। অপচয় একটি আন্ত লেনদেন, ব্যবসায়িক লেনদেন, অনগদ লেনদেন। যারা ক্লাসে আছেন একটু লাইক দিয়ে দিবেন, যারা ক্লাসে আছেন একটু লাইক দিয়ে দিবেন, লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। আর যে সর্বোচ্চ শেয়ার করবেন আমরা আপনাকে পিডিএফটা দিয়ে দিব। যে সর্বোচ্চ শেয়ার করবেন আমরা আপনাকে পিডিএফটা দিয়ে দিব। সর্বোচ্চ শেয়ার করে যদি আপনি আমাদের গ্রুপে জানান বা আমাদের পেজে দেন, তাহলে আমরা কিন্তু আপনাকে পিডিএফটা দিয়ে দিব। কেমন? আমরা পিডিএফটা দিয়ে দিব। এর জন্য আমি আপনাদেরকে বললাম, হ্যাঁ, সর্বোচ্চ শেয়ার যারা করবেন তারা পিডিএফটা নিয়ে যাবেন। সর্বোচ্চ শেয়ার করে জানাবেন, আমরা পিডিএফটা আপনাকে দিয়ে দিব। তারপর দেখেন কন্ট্রা সম্পদ কোনটি? কন্ট্রা সম্পদ যেই কথা, বিপরীত সম্পদ একই কথা। খেয়াল করেন, কন্ট্রা সম্পদ যেই কথা, বিপরীত সম্পদ একই কথা। আমরা জানি পুঞ্জীবিত অপচয় এটা আমাদের জন্য কন্ট্রা সম্পদ, শেয়ার অবহার এটা আমাদের জন্য অলিক সম্পদ, প্যাটেন্ট আর সুনাম এটা অস্পর্শনীয় সম্পদ। প্যাটেন্ট এবং সুনাম এটা হচ্ছে আমাদের জন্য অস্পর্শনীয় সম্পদ। কেমন বলেন তো? বুঝতে পারছেন কিনা? এটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা কি বুঝতে পারছেন? এবার দেখেন দ্বৈত জের সংশোধন পদ্ধতি। দ্বৈত জের সংশোধন পদ্ধতি একটু ভালোভাবে খেয়াল করেন। দ্বৈত জের সংশোধন পদ্ধতি কি? জের দ্বৈত জের, দ্বৈত জের মানে কি? উভয় জের। তো উভয় জের সংশোধন পদ্ধতি চাই, সেই জায়গায় একটু খেয়াল করো বিবরণী কোনটা, মানে উভয় জেরে আমরা কি কি থাকতে হবে। উভয় জের যখন করব আমরা জানি দুইটা জের থাকতে হবে, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী। উভয় উদ্বৃত্ত নিয়ে আমরা কাজ করব। মিলকরণের পর উভয় উদ্বৃত্ত সমান হবে, এটাও সঠিক। ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায় 1, 2, 3, তিনটাই কিন্তু সঠিক। এই জায়গায় তিনটাই কিন্তু সঠিক, এই জায়গায় তিনটাই কি সঠিক। এনএসএফ শব্দের পূর্ণরূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ পর্যাপ্ত তহবিলের অভাবে চেকটা কি হয়ে যায়? প্রত্যাখ্যাত হয়ে যায়। তারপর আসো মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা ভুলে মজুরির ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি কোন ধরনের ভুল? প্রশ্নটা রেওমিল থেকে আসছে। আমরা জানি নীতিগত ভুল কোনটা ছিল? মূলধন জাতীয় লেনদেনকে ভুলে মুনাফা জাতীয় লেনদেন নামে লেখা, এটা নীতিগত ভুল। আবার মুনাফা জাতীয় লেনদেনকে ভুলে মূলধন জাতীয় লেনদেন নামে লেখা, এটাও কিন্তু নীতিগত ভুল। তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করো তো, এই জায়গায় মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা, এই যে সংস্থাপন ব্যয় এটাকে কিন্তু মেশিন নামে লিখতে হবে, এটাকে তুমি সংস্থাপন ব্যয় নামে লিখতে পারবে না। তো মেশিন এটা তোমার জন্য কি? সম্পদ। সম্পদ মানে কোন জাতীয় লেনদেন? মূলধন জাতীয়। তো তুমি এটাকে মূলধন জাতীয় না লেখা মজুরি নামে অন্তর্ভুক্ত করছো। মজুরি মানে কি? ব্যয়, মানে মুনাফা জাতীয় ব্যয় নামে অন্তর্ভুক্ত করছো। তাহলে তুমি যে ভুলটা করছো এটা হচ্ছে নীতিগত ভুল। তাহলে এটা হবে নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনকে ভুলে মুনাফা জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করা, আবার মুনাফা জাতীয় লেনদেনকে ভুলে মূলধন জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করা, এটাও নীতিগত ভুল। এটাও কি? নীতিগত ভুল। এবার দেখেন এই জায়গায় প্রশ্নটা সেম উদ্দীপক, মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা, এটা মজুরির ভিতরে অন্তর্ভুক্ত আছে। উপযুক্ত ভুলের কারণে কি হবে? রেওমিল মিলে যাবে। হ্যাঁ, নীতিগত ভুল এবং করণিক ভুল এগুলোর ফলে রেওমিলের যোগফলের কোনো পরিবর্তন হয় না, রেওমিল মিলে যায়। তার মানে রেওমিল মিলে যাবে। সম্পদের পরিমাণও হ্রাস পাবে। কিভাবে? দেখো আমরা মেশিন নামে না লিখে আমি যদি মজুরি নামে লিখি, তো এদিক দিয়ে কি মেশিন নামক যে সম্পদটা এটা কি আমি কম দেখাচ্ছি না? সম্পদের পরিমাণ কি কম হচ্ছে না? তার মানে 1 আর 2 সঠিক। এটা কেন সঠিক হবে না?
খরচের পরিমাণ হ্রাস পাবে কিভাবে? খরচের পরিমাণ তো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, যেহেতু আমি ভুলটা করছি, তাহলে এই 3 নাম্বারটা হবে না, 1 আর 2 এটাই কিন্তু সঠিক হবে। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কি? আচ্ছা, আরো একটা প্রশ্ন দেখো, আরো একটা প্রশ্ন। প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, ক্রয় 1,50,000 টাকা, বিক্রয় 2 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা হলে সমন্বিত ক্রয় কত হবে? সমন্বিত ক্রয় বাইর করতে গেলে তুমি সূত্রটা লিখো না। সমন্বিত ক্রয়, এই যে দেখো প্রারম্ভিক মজুত, তাহলে প্রারম্ভিক মজুত কত? 25,000 টাকা। তার সাথে আমরা যোগ করব কি? ক্রয় যোগ করব। ক্রয়, ক্রয় হচ্ছে 1,50,000 টাকা। হ্যাঁ, এবার এই দুটো যোগ করো, তাহলে হবে কত? 1,75,000 টাকা। তার থেকে বাদ দিব ক্রয় ফেরত নাই, তাহলে বাদ দেব কি? সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত? 30,000 টাকা। এ জায়গায় বিক্রয়ের কোনো কাজ নেই, বিক্রয়টা দিছে তোমাকে কনফিউজ করার জন্য, আর কিচ্ছু না। তাহলে হবে কত? 1,40,000 টাকা, সরি 40 না, 45,000 টাকা। 1,75,000 থেকে 30 গেলে থাকবে কত? 45। তাহলে 1,45,000 টাকা হচ্ছে আমার জন্য সমন্বিত ক্রয়ের পরিমাণ। কার পরিমাণ? সমন্বিত ক্রয়ের পরিমাণ। এবার দেখো এই জায়গায় কি বলছে, দেখো 2020 পহেলা মাস মিস্টার মুস্তাক 10/2 নিট, এটা হবে নিট, এটা 9 না, কথাটা হবে নিট 30। এটা এরকম হবে, নিট 30 শর্তে 20,000 টাকার পণ্য ক্রয় করছি আমরা। তো 10 মার্চ তারিখে উক্ত পণ্যের মূল্য পরিশোধ করা হলে বাট্টার পরিমাণ কত হবে? মানে আমরা যার কাছ থেকে পণ্যটা ক্রয় করছি তাকে 30 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে হবে, কিন্তু আমি যদি 10 দিনের ভিতরে পরিশোধ করতে পারি তাহলে আমাকে 2% বাট্টা দেবে। এই যে 2% দেখতে পাচ্ছ না, এটা কিন্তু নগদ বাট্টা। এটা কি বাট্টা? নগদ বাট্টা, অর্থাৎ শর্তের সাথে এই যে বাট্টাটা থাকে এটা কিন্তু নগদ বাট্টা। এবার তুমি যদি 10 মার্চের মধ্যে পরিশোধ করো তাহলে এটা কিন্তু 10 দিনের মধ্যে হয়। কিভাবে হয়? যেই তারিখে ক্রয় করছে 1 মার্চ, এটা বাদ দিয়ে গণবা, মানে 2 তারিখে গণবা। এই যে দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ আমরা 10 দিনের আগেই কিন্তু পরিশোধ করতে পারছি। তাহলে আমরা বাট্টা পাবো কয় পার্সেন্ট? 2%। তো এই 20,000 টাকার উপরে আমরা যদি 2% ধরি তাহলে আসবে কয় টাকা? 400 টাকা। কয় টাকা? 400 টাকা। তাহলে আমরা বাট্টা পাচ্ছি কয় টাকা? 400 টাকা। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পরিশোধ করে দেই তাহলে আমরা কত টাকা বাট্টা পাচ্ছি? 400 টাকা বাট্টা পাচ্ছি। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো সেম প্রশ্নটাই এই জায়গায় আবার বলছে। এবার একটু খেয়াল করো যে প্রশ্নটা বলছে 12 মার্চ তারিখে পাওনাদারকে পরিশোধ করলে নিট কত টাকা পরিশোধ করতে হবে? মার্চের 12 তারিখে আমি টাকাটা পরিশোধ করছি। আমি যদি মার্চের 12 তারিখে পরিশোধ করি তাহলে আমি কিন্তু 2% বাট্টা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমার যে 10 দিনের একটা শর্ত ছিল যে এই 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে আমি 2% বাট্টা পাবো। আমি কিন্তু এই 10 দিন অতিক্রম করে ফেলছি, তাহলে আমাকে আর 2% বাট্টা তারা দিচ্ছে না। তাহলে আমাকে 20,000 টাকায় তাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি বুঝলেন কিভাবে? দেখো না, আমরা ক্রয় করছি 1 মার্চ, তো এটা বাদ দিয়ে বলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে এই যে 12 তারিখ পড়ে যাচ্ছে 11 মার্চের মধ্যে, তার মানে হবে না, আমি কিন্তু এই জায়গায় বাট্টাটা আর পাচ্ছি না, তাই তো? তো যেহেতু আমি বাট্টাটা আর পাচ্ছি না তাহলে আমাকে কয় টাকা পরিশোধ করতে হবে? 20,000 টাকায় পরিশোধ করতে হবে। কোনটি অবচয়ের বাহ্যিক কারণ? অপ্রচলন। বাহ্যিক, বাহিরগত। কোনটি অবচয়ের বাহ্যিক কারণ? অপ্রচলন। কি? অপ্রচলন। তারপরে আসো, নিচের কোনটি কাল্পনিক সম্পদ? অবলেখকের কমিশন। কাল্পনিক সম্পদ মানে কি? কাল্পনিক সম্পদ মানে হচ্ছে অলিক সম্পদ। কাল্পনিক সম্পদ মানে কি? অলিক সম্পদ। এই যে খেয়াল করো, এই যে কাল্পনিক সম্পদ মানে হচ্ছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়। কাল্পনিক সম্পদ মানে হচ্ছে অলিক সম্পদ মানে অসমন্বিত ব্যয়। কাল্পনিক সম্পদ হচ্ছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়।
মৌলিক সম্পদ কোনগুলো? শেয়ার অবহার, প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, হ্যাঁ, নতুন পণ্যের গবেষণা হবে, এই জিনিসগুলো। তো এটা হবে অবলেখকের কমিশন। রেওমিলে ব্যবসা পণ্য ক্রয় ৭১,০০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা আছে, দেওয়া আছে। তাহলে ক্রয়ের ব্যাটের পরিমাণ কত? এই যে দেখো ক্রয় ব্যাট আমরা কিভাবে বাইর করব? ক্রয় ব্যাট বাইর করার জন্য আগে ক্রয়ের টাকাটা তোমাকে লিখতে হবে। লিখার পর এই ক্রয় থেকে যদি ফেরত থাকে সেটা বাদ দিতে হবে, অলিখিত ক্রয় থাকলে সেটা যোগ করতে হবে, পণ্য উত্তোলন থাকলে বাদ দিতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে বিয়োগ করতে হবে। কেমন? তাহলে হবে ৬৯,০০০ টাকা। এবার এই ৬৯,০০০ টাকার উপরে ভ্যাট ধরবা। ব্যাটার হার কয় পার্সেন্ট বলা নাই, আমরা জানি ব্যাটার হার কয় পার্সেন্ট? 15%। তাহলে আমরা এটাকে 15 দিয়ে গুণ দিব এবং ১১৫ দ্বারা ভাগ করব। কেন? কারণ এটা ব্যাট সহ। ব্যাট সহ মানে এই মূল টাকাটার ভিতরেই ব্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ব্যাটের টাকা আসবে কয় হাজার টাকা? ৯,০০০ টাকা। তাহলে ব্যাট কয় হাজার টাকা? ৯,০০০ টাকা। তার মানে ব্যাটের টাকা কয় হাজার টাকা? ৯,০০০ টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো, এখন বলো ব্যাটের টাকাটা কি বুঝতে পারছো? আমরা ব্যাট সহ বললে যেটা করব 15 দিয়ে গুণ দিব এবং ১১৫ দিয়ে কিন্তু আমরা ভাগ করব। কেমন? 15 দিয়ে গুণ দিব এবং ১১৫ দিয়ে কিন্তু আমরা ভাগ করব। বলো বুঝতে পারছো কিনা? দ্রুত আমাকে জানাও। একটু দ্রুত আমাকে জানাবা যে বুঝতে পারছো কিনা। একটু দ্রুত, আমার মনে হয় তোমরা ক্লাসে নেই। যদি ক্লাসে থাকো একটা লাইক দিয়ে দিও, হ্যাঁ লাইক দিয়ে দিও, একটা শেয়ার করে দিও। কেমন? আর কি করবা? খেলা দেখে জীবন পার করতেছো, করো, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। তারপরে আসো দেখো, ক্রয় মূল্যের উপরে লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের লাভের হার হবে 20%। অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা যখন বিক্রয় মূল্যের উপরে লাভের হার ধরবো তখন বেশি দেওয়া থাকলে আমরা কমের দিকে চলে যাব। তাহলে এই জায়গা হবে কয় পার্সেন্ট? 20%। তার মানে ক্রয় মূল্যের উপরে লাভের হার যদি দেওয়া থাকে 25%, তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার হবে কয় পার্সেন্ট? 20%। কেমন? ক্রয় মূল্যের উপরে লাভের হার দেওয়া কয় পার্সেন্ট? এই যে দেখো, ক্রয় মূল্য যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু একই কথা। ক্রয় মূল্য যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু একই কথা। অর্থাৎ ক্রয় মূল্যের উপর লাভের হার 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার হবে কয় পার্সেন্ট? 20%। এবার দেখো, জনাব শাফি একজন ব্যবসায়ী, তিনি জনাব নীরবের নিকট ৮০,০০০ টাকার পণ্য ৫% বার্তায় বিক্রি করে। বিক্রি করার পর নগদে ২০,০০০ টাকা ও ৪০,০০০ টাকার একটি চেক পেলেন। পরবর্তীতে তিনি জনাব নীরবকে ৫০০ টাকার বার্তা প্রদান করে অবশিষ্ট অর্থ নগদে গ্রহণ করে। ধারে বিক্রয়ের পরিমাণ কয় টাকা, মানে ধারে কয় টাকা আমরা বিক্রি করছি ওইটা বাইর করতে বলছে, তাই না? তাহলে কিভাবে বাইর করব? আমরা টোটাল বিক্রি করছি ৮০,০০০ টাকা। এই ৮০,০০০ টাকার উপরে ৫% হচ্ছে কারবারি বার্তা। কারবারি বার্তা মানে কি? যেটা লেনদেন না, কারবারি বার্তা হিসাবভুক্ত করতে হয় না। এটার কাজ হচ্ছে মূল টাকা থেকে বার্তার টাকাটা বাদ দিয়ে দেওয়া। তাহলে ৮০,০০০ টাকার উপরে ৫% ধরলে বার্তার টাকা আসবে ৪,০০০ টাকা। এই ৪,০০০ টাকা ৮০,০০০ টাকা থেকে আমরা বাদ দিই। বাদ দিলে আমার থাকবে কত? ৭৬,০০০ টাকা। এই ৭৬,০০০ টাকা হচ্ছে আমার এখন বিক্রয়। এই ৭৬,০০০ টাকার মধ্যে আমি নগদে গ্রহণ করছি ২০, চেকে ৪০। তাহলে ইন টোটাল আমি ৬০,০০০ টাকা কিন্তু গ্রহণ করে ফেলছি। ওকে, তাহলে এখনো আমি টাকা পাই নাই ১৬,০০০ টাকা। এই ১৬,০০০ টাকা হচ্ছে আমার জন্য ধারে বা বাকিতে। এই ১৬,০০০ টাকা হচ্ছে আমার জন্য ধারে বা বাকিতে। এই ১৬,০০০ টাকা হচ্ছে আমার জন্য ধারে বা বাকিতে। এই যে দেখো, এই ১৬,০০০ টাকা। ওকে, বুঝতে পারছো কিনা বলবো। এবার সেম প্রশ্নটা মানে সেম উদ্দীপকে এই জায়গায় একটা কোশ্চেন দেখো কি বলছে, যে বার্তা প্রদানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে কি প্রভাব হয়েছে। দেখো, আমরা অবশিষ্ট তার কাছে পাইতাম কত? ১৬। এই ১৬,০০০ টাকার মধ্যে আমরা বার্তা প্রদান করছি ৫০০, তাহলে তার কাছ থেকে এখন পাবো কিন্তু আমি ১৫,৫০০। ওকে, তাহলে এই যে দেখো, সম্পদ হ্রাস ৫০০ টাকা। কিভাবে সম্পদ হ্রাস?
কারণ দেনাদারের পরিমাণ কমে গেছে। আবার আমি বার্তা দিছি ব্যয়, মানে বার্তা কিন্তু ব্যয়। বলে কেন ব্যয়? কারণ বার্তাটা তো আমি দিছি। আমি যেই বার্তাটা দেই এটা কি বার্তা? প্রদত্ত বার্তা। কি বার্তা? প্রদত্ত বার্তা। এটা আমার জন্য ব্যয়, তার মানে ব্যয়ের পরিমাণ বাড়ছে 500। আর আমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে 15,500। কিভাবে? 16,000 পাওয়ার কথা, 500 টাকা ছাড় দিছি, পাইছি 15,500। মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে 500। কিভাবে? ব্যয় যদি বাড়ে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে 2 আর 3, 2 আর 3 এটাই সঠিক। 2 আর 3 এটাই কিন্তু সঠিক। বলো বুঝতে পারছো কিনা? এই জায়গায় 2 আর 3 এই দুইটা হচ্ছে সঠিক। বলো তো বুঝতে পারছো কিনা? 2 আর 3 এই দুইটা হচ্ছে সঠিক। বলো বুঝতে পারছো কিনা? 2 আর 3 কিন্তু সঠিক। বলো বুঝতে পারছো কিনা? জনাব আকিব 2021 সালের শুরুতে 1 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় 5 বছর এবং সরলরৈখিক পদ্ধতিতে অবসর ধার্য করা হয়। 2023 সালের শেষে মেশিনটি 50,000 টাকা বিক্রি করা হলে কত টাকা মুনাফা বা ক্ষতি হবে? এবার দেখো তো মুনাফা বা ক্ষতি যে বাইর করতে বলছে, এটা বাইর করার জন্য আমাদের লাগবে বই মূল্য। কি মূল্য? এই যে দেখো বই মূল্য। আমরা জানি লাভ ক্ষতি বাইর করতে হয় কোন মূল্যের উপরে? বই মূল্যের উপরে। আর বই মূল্য বাইর করার সূত্র কি? সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। সম্পত্তির মোট মূল্য কত? এই যে দেখো 1 লক্ষ টাকা। লাগবে কি? পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয়টা তোমাকে বাইর করতে হবে কিভাবে? পুঞ্জীবিত অবচয় বাইর করতে গেলে তোমাকে আগে বাইর করতে হবে অবচয়, কারণ অবচয় থেকেই কিন্তু পুঞ্জীবিত অবচয় হয়। এই যে দেখো অবচয় বাইর করো। সম্পদের মূল্য 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য নাই, মেয়াদকাল 5। তাহলে প্রত্যেক বছর 20,000 টাকা করে অবচয় হয়। এবার আসো এই সম্পদটা আমি কতদিন ব্যবহার করছি? বিক্রি করার আগে কিনছি 21 সালে, 21 সালে ব্যবহার করছি 1 বছর, 22 সালে আরো 1 বছর, 23 সালে আরো 1 বছর, ইন টোটাল ব্যবহার করছি 3 বছর। 3 দিয়া গুণ দাও, 3 দিয়া গুণ দিলে আসবে 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে তার পুঞ্জীবিত অবচয়। ওকে ফাইন। তাহলে পুঞ্জীবিত অবচয় আমরা বাদ দেই 60। যদি বাদ দেই তাহলে আমার বই মূল্য দাঁড়াবে কত? 40,000 টাকা। এই 40,000 টাকার জিনিস আমি বিক্রি করছি 50,000 টাকা। তাহলে 100% আমার লাভ হয়েছে 10,000 টাকা, মুনাফা 10,000 টাকা। তাহলে আমার মুনাফা কয় টাকা? 10,000 টাকা। বলেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে আমার লাভ কয় টাকা? 10,000 টাকা। কিভাবে? ভাই বই মূল্য মানে বর্তমান ভ্যালু। তার মানে বর্তমানের 40,000 টাকার সম্পদটা আমরা বিক্রি করছি 50,000 টাকা। তাহলে অবশ্যই আমাদের লাভ হয়েছে নাকি? বলেন বুঝতে পারছেন কিনা? পড়াশোনা হচ্ছে বেশি, খেলাকে নিয়ে পাগল, হ্যাঁ, অন্যদিকে উন্মাদনা দিয়ে বসে আছে, পড়াশোনা করার কোনো দরকার মনে করে। এই জন্য ব্যবসা শিক্ষার পোলাপাইনকে বলা হয় বলদ মার্কা পোলাপাইন। এই বলদ এগুলো এরকমই করবে। এইসব বলদ গুলো কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। আমরা কি বুঝতে পারছি এটা? প্রশ্নটা কি আমরা বুঝতে পারছি? হিসাব বিজ্ঞান হলো কি? হিসাব বিজ্ঞান হলো একটা তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানকে কি নামে ডাকা হয়? তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম। অগ্রিম বীমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাব? সম্পদ। কারণ খরচ অগ্রিম এটা আমাদের জন্য সম্পদ। খরচ অগ্রিম এটা আমাদের জন্য কি? সম্পদ। খরচ অগ্রিম এটা আমাদের জন্য কি? সম্পদ। তারপরে আসো ডেবিট নোটে উল্লেখ থাকে কি? ডেবিট নোট মানে কি? ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় আমরা যে দলিলটা প্রস্তুত করি এটাই হচ্ছে ডেবিট নোট। তাহলে লেখা থাকবে পণ্যের পরিমাণ, পণ্যের দর, কারবারি বার্তা, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ থাকবে, তাই না? ওকে, তারপরে আসো এবার দেখো সেম আরেকটা উদ্দীপক। 2023 সালের 1 জানুয়ারিতে মিস্টার ফাহিম নগদ 3 লক্ষ টাকা
ও পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা 60,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এবার বলছে 60,000 টাকার ঋণ গ্রহণ করায় হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? হিসাব সমীকরণটা কি? এটা তো আমরা সবাই জানি, এ সমান সমান এল প্লাস ও ই, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। ওকে, এবার আমরা ঋণ নিচ্ছি, ঋণ নেওয়ার ফলে প্রতিষ্ঠানের কিসের আগমন করছে? নগদ টাকার, তার মানে নগদান হিসাব। এবার আমরা কি নিছি? ঋণ। ঋণ এটা আমাদের জন্য কি হিসাব? এটা আমার জন্য দায়। তাহলে দায় মানে কি? এল বৃদ্ধি পাইছে। নগদ মানে কি? সম্পদ, এ বৃদ্ধি পাইছে। তাহলে এ এবং এল এই দুইটা জিনিসকে প্রভাবিত করছে। এ এবং এল এই দুইটা জিনিসই কি হয়েছে? প্রভাবিত হয়েছে। যারা ক্লাস করতেছো তারা তো ভালো রেজাল্ট করবে, যারা ক্লাস করতেছে না তারাই তো হচ্ছে গিয়া ধরাটা খাবে। কারণ ঘুরে ফিরে ব্যবসা শিক্ষার পোলাপেনগুলোর বোঝানোটাই কঠিন, কোনো দিনও বুঝে না, বোঝানোর চেষ্টা করলেও বোঝে না, ওরা বুঝেই না। সমস্যা হচ্ছে সেটা, বোঝার চেষ্টাও করে না, মনে করে পড়াটা হচ্ছে একটা ঠুনকো বিষয়, পড়াশোনা করে লাভটা কি? এবার দেখেন 2023 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার ফাহিম নগদ 3 লক্ষ টাকা, পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা, 60,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। ওকে, সেম উদ্দীপকটাই ছিল। এবার বলছে ফাহিমের মূলধন কত টাকা? মূলধন বলতে এই জায়গায় বোঝাচ্ছে প্রারম্ভিক মূলধন কত টাকা। যেহেতু ব্যবসার শুরুতে বলছে, তাহলে প্রারম্ভিক মূলধন কত টাকা? ভাই এই প্রারম্ভিক মূলধনটা আমরা কিভাবে বাইর করব? সূত্রের সাহায্যে বাইর করব? না, সূত্রের সাহায্যে বাইর করার কোনো দরকার নাই। যেহেতু 1 তারিখে, তার মানে মালিক যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো যোগ করে দাও। মালিক যা দিয়েছে প্রতিষ্ঠানে সেটা যোগ করো। নগদ দিয়েছে, নগদ লিখো। পণ্যদ্রব্য দিছে, তাহলে লিখো পণ্যদ্রব্যের টাকা, দুইটা যোগ করে দাও, তাহলে হবে কত? 4 লক্ষ টাকা। বলে 60,000 টাকা কেন আসবে না? ভাই 60,000 টাকা তো ঋণ, আর এই ঋণটা তো মালিক দেয় নাই, ঋণ নিয়ে ব্যবসা করছো, ঋণ তো মালিক ব্যবসায় প্রদান করে নাই, যার কারণে ঋণ আসবে না, তার মানে 4 লক্ষ টাকা। এটাকে সূত্রের সাহায্যে করার কোনো দরকার নেই। সূত্রের সাহায্যে যদি আমরা করি, একবার ঋণের টাকাটা যোগ করতে হবে সম্পদ হিসাবে, আরেকবার দায় হিসাবে বিয়োগ করতে হবে, ঘুরে ফিরে রেজাল্ট তো একই আসবে। তাই আমরা কেন এটা সূত্রের সাহায্যে করতে যাবো আমাকে বলো? তাই সূত্রের সাহায্যে করার কোনো দরকার নাই। এবার দেখো, একটি দ্রব্যের তালিকা মূল্য 30,000 টাকা, কারবারি বাট্টা কয় পার্সেন্ট? 10%, এবং নগদ বাট্টা 5% হলে নগদ বাট্টার পরিমাণ কত? যেহেতু দুইটা বাট্টা দেওয়া, তার মানে প্রথমটা কারবারি বাট্টা হবে 100%, এরপরটা নগদ বাট্টা। যদিও দুইটার সাথে কথাটা বলে দিছি, যদি বলা না থাকতো, হ্যাঁ যদি বলা না থাকতো, তারপরেও কিন্তু প্রথমটা কারবারি বাট্টা ধরে নিতাম, লাস্টেরটা আমরা নগদ বাট্টা ধরে নিব। যদি একটা এন্ট্রিতে দুইটা বাট্টা দেওয়া থাকে, বাট্টার পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে তুমি ধরে নিবা প্রথমটা কারবারি বাট্টা, শেষেরটা নগদ বাট্টা। ওকে, তাহলে তালিকা মূল্য 30,000। ওকে, এটার উপরে কারবারি বাট্টা 10%, এটা বাদ দাও। 30,000 টাকার 10% মানে 3,000 টাকা, বাদ দিলে থাকবে কত? 27,000 টাকা। এই 27,000 টাকার উপরে আরো ধরতে হবে কয় পার্সেন্ট? 5%। তাহলে 27,000 টাকার 5% কত আসে? 10% আসতো 2700, হ্যাঁ, তার মানে 2700 অর্ধেক, 5% মানে কি অর্ধেক? 2 দিয়ে ভাগ দাও, এটার অর্ধেক 1350, তার মানে এই যে 1350 টাকা। দেখো তুমি এইভাবে চিন্তা করো, 2700 টাকার 5% মানে কত? 2700 টাকার 10% হলে কত হইতো? 10% হলে 2700 টাকা হইতো, তার অর্ধেক নিয়ে নিব আমরা, কারণ 5%, তার মানে 1350 টাকা। 1350 টাকা, 1350 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? ডিপোজিট ইন ট্রানজিট বলতে কি বোঝায়? পরিবহনাদি চেক। ডিপোজিট ইন ট্রানজিট বলতে বোঝাচ্ছে আমি একটা চেক ব্যাংকে জমা দিছি, কিন্তু ব্যাংক ওই চেকের টাকাটা আমার অ্যাকাউন্টে এখনো জমা করতে পারে নাই। দেখো, পরিবহনাদি চেক বলতে কি বোঝায়? আমি একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক ওই চেকের টাকাটা এখনো আমার অ্যাকাউন্টে কি করতে পারে নাই? জমা করতে পারে নাই। এর জন্য এটাকে বলা হয় পরিবহনাদি চেক। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটার জন্য কি হবে? দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে, তার মানে ব্যাংক এটাকে কি করছে? ডেবিট করছে। তো ব্যাংক যদি এটাকে ডেবিট করে, নগদান বই এটাকে কি করবে? ক্রেডিট করবে। 1, 2 সঠিক। এটা কিন্তু সঠিক না, কারণ ব্যাংক ক্রেডিট করবে না। ব্যাংক কখন ক্রেডিট করবে?
যখন আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণ বাড়বে, ব্যাংক এটাকে কি করছে, ডেবিট করছে, ডেবিট, কারণ এটা হচ্ছে ডিএম, ডেবিট মেমোরিয়ান্ডাম। কারণ যেই এন্ট্রিগুলোর মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে ওইগুলোর মাধ্যমে ব্যাংক ডেবিট মেমোরিয়ান্ডাম ইস্যু করে। তাহলে এই যে দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক চার্জ ধার্য করছে, এর ফলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু কমে গেছে। তাহলে ব্যাংক যেহেতু টাকাটা কমিয়ে ফেলছে, তাহলে ব্যাংক এটাকে ডেবিট করবে। এই যে ব্যাংক এই টাকাটাকে কি করবে, ডেবিট, আর নগদান বইটাকে কি করবে, ক্রেডিট করবে। কি করবে, ক্রেডিট করবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা। এবার আসো, এবার আমরা চট্টগ্রাম বোর্ড 24 আলোচনা করব। চট্টগ্রাম বোর্ড, যদিও চট্টগ্রাম আজকে হেরে গেছে, আসো আমরা চট্টগ্রাম বোর্ড 24 আলোচনা করি, কেমন? যদিও আজকে চট্টগ্রাম বোর্ড কি করছে, হেরে গেছে নাকি? তবে খেলা সুন্দর হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? আসো, এবার আসো আমরা চট্টগ্রাম বোর্ড 24 নিয়ে আলোচনা করি। একটু লিঙ্কটা শেয়ার করে দাও। এতক্ষণ খেলা দেখছে, ভালো কথা, এখন তো একটু পড়াশোনা করতে পারে, তাই না? এখন তো একটু পড়াশোনা করা যায়। আসেন চট্টগ্রাম বোর্ড প্রথম এমসিকিউটা, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? আমরা সবাই জানি, এটা এমন কেউ নাই যে আমরা জানি না, এটা এমন কেউ নাই যে আমরা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে ইতালি। এই যে দেখেন, ইতালিতে। তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালিতে। কেমন? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালি। একটি দায় হ্রাস পেলে অন্য আরেকটি দায় বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে বা সম্পত্তি হ্রাস পাবে। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, এই জায়গায় বলছে একটি দায় যদি হ্রাস পায়, হ্যাঁ, একটি দায় যদি হ্রাস পায় অন্য দিকটা বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পাবে। তিনটাই কিন্তু সঠিক। আচ্ছা, কোনটি ব্যবসার মূলধনের হ্রাস ঘটায়? ব্যয়। ব্যয় হইলে মূলধনের হ্রাস ঘটে, মানে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। ব্যয় এবং উত্তোলন, এই দুইটা জিনিস কিন্তু মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই না? তাহলে কোনটি ব্যবসার মূলধনের হ্রাস ঘটায়? সেটা হচ্ছে ব্যয় বা খরচ। ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন করলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? দেখো, ব্যক্তিগত প্রয়োজনে মালিক নগদে উত্তোলন করছে, এটা জাবেদা কি হবে বলো তো তোমরা, এটা জাবেদা কি হবে? এই যে দেখো, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন কে করছে? মালিক। তাহলে এটা জাবেদা করব আমরা উত্তোলন ডেবিট। ব্যবসা থেকে কি কমছে? নগদ টাকা কমে গেছে, রাইট? তাহলে আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট, এটাই তো লিখবো। তাহলে নগদ, তার মানে সম্পদের পরিমাণ হ্রাস পাইছে, এই যে এটা। তারপরে উত্তোলন, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, এই যে এটা। দায় তো এই জায়গায় আসার কোনো কথা নেই, তার মানে 1 আর 2 সঠিক। 1 আর 2 কিন্তু সঠিক, 1 আর 2 কিন্তু সঠিক। বলো তো বুঝতে পারছো কিনা? 1 আর 2 কিন্তু সঠিক। চালান কে প্রস্তুত করেন? বিক্রেতা। চালান কে প্রস্তুত করেন? বিক্রেতা। কাকে হস্তান্তর করে? পণ্য ক্রেতাকে হস্তান্তর করে। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। এই জায়গায় অনেকে কিন্তু এই কাজটা করে ফেলবা, লেনদেন দিও না। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি। আর যদি বলি হিসাবের মূল ভিত্তি কি, হিসাবের মূল ভিত্তি কি, তাহলে সেটা হবে লেনদেন। হিসাবের মূল ভিত্তি কি? লেনদেন। কিন্তু এই জায়গায় বলছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে বলো তো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? একটু দ্রুত বলতে হবে তোমাদেরকে। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, নাকি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, তারপরে আসো আমরা চলে যাই তার পরের প্রশ্নটাতে। জাবেদাকে কি নামে অবহিত করা হয়? হিসাবের দৈনিক বই, হিসাবের প্রাথমিক বই। পাকা বই তো জাবেদার ভিতরে না, পাকা বই মানে হচ্ছে খতিয়ান। তো এই জায়গায় তো খতিয়ানের কথা বলে নাই, তাহলে হবে 2 আর 3, 2 আর 3। তারপরে দেখো, অফিস সাপ্লাইজের আওতাভুক্ত কোনটা? কম্পিউটার তো অফিস সাপ্লাইজ না, কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম।
স্টেপলার এবং ক্যালকুলেটর। স্টেপলার এবং ক্যালকুলেটর, হ্যাঁ এগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ। দেওয়াল ঘড়ি, পাঞ্চ মেশিন, পেপার ওয়েট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য অফিস সাপ্লাইজ। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের জন্য অফিস সাপ্লাইজ। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এই জায়গায় দেখো একটা এমসিকিউ দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করবা। এমসিকিউটা কি একটু ভালোভাবে খেয়াল করবা, কেমন? আচ্ছা দেখো, শেয়ার ট্রেডার্স 1 জানুয়ারি তারিখে, হ্যাঁ 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তিনি 4 মাসের ভাড়া বাবদ 20,000 টাকা অগ্রিম প্রদান করলেন এবং ব্যবসার জন্য 30,000 টাকার পণ্য ক্রয় করলেন। মাস শেষে তিনি 5,000 টাকা নগদ উত্তোলন করেন। এবার বলছে ব্যবসা শুরু করার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে। ব্যবসা যে শুরু করছে কয় টাকা নিয়ে? 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তো ব্যবসা শুরু করার ফলে প্রতিষ্ঠানের নগদ টাকা আসছে, নগদান ডেবিট, টাকাটা মালিক দিছে, এই জন্য মূলধন ক্রেডিট। তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এই জায়গায় বাদ বাকি এন্ট্রি গুলো ধরবা না কিন্তু, কারণ ব্যবসা শুরু করার পরে না এগুলো হয়েছে। আমাকে তো এই জায়গায় বলছে ব্যবসা শুরু করার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলছে, মানে এ সমান সমান এল প্লাস ওই কি পরিবর্তন আসছে। পরিবর্তনটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। বলো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এখন আর কথা বলবেন না। এবার বলছে নগদ অর্থ উত্তোলনের ফলে শেয়ার ট্রেডার্সের ব্যবসায় কি প্রভাব ফেলছে। নগদ উত্তোলন করছে, ওই যে 5,000 টাকা নগদ উত্তোলন করছে, যে এটার ফলে কি প্রভাব ফেলছে? কে করছে? মালিক। এই জন্য উত্তোলন ডেবিট। নগদ টাকা কমছে, নগদান ক্রেডিট। তার মানে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, নগদ টাকা কমে গেছে, সম্পদ হ্রাস পাবে। এ সঠিক। হ্যাঁ মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সম্পদও কিন্তু হ্রাস পাবে। আচ্ছা, ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বলতে কি বোঝায়? আমি তোমাদেরকে ব্যাংক সমন্বয় করানোর সময় বারবার একটা কথাই বলছিলাম, এই যে দেখো ব্যাংক ক্রেডিট যদি উচ্চারণ করে তাহলে বুঝতে হবে আমার অ্যাকাউন্টে টাকা আছে। ব্যাংক যদি ডেবিট শব্দটা উচ্চারণ করে তাহলে বুঝবা অ্যাকাউন্টে টাকা নাই। তার মানে ক্রেডিট বলছে তো আমার ব্যাংকে টাকা আছে, মানে ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক বিবরণী, বিবরণী মানে কি? ব্যাংক বই, মানে ব্যাংকের হিসাব অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত, মানে ব্যাংকের হিসাব অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত মানে কি? ব্যাংক আমার কাছে দায়বদ্ধ, তাহলে আমার টাকা ব্যাংকে থাকলেই তো ব্যাংক আমার কাছে দায়বদ্ধ হয়, তাহলে এটা হবে ব্যাংক জমার উদ্বৃত্ত। মানে আমার টাকা ব্যাংকে আছে, আমার টাকা ব্যাংকে আছে। আমার টাকা কোথায় আছে বলো তো? আমার টাকা ব্যাংকে আছে। বলো বুঝতে পারছো কিনা। এনএসএফ শব্দের পূর্ণ রূপ কি? ঠিক এই প্রশ্নটা ঢাকা বোর্ড কততে আসছিল? 24 আসছে। আবার চট্টগ্রাম বোর্ডে দিছে নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত তহবিল না থাকার কারণে এটা চেকটা কি হবে? প্রত্যাখ্যাত হবে। এবার দেখো একটা ব্যাংক সমূহ থেকে ম্যাথ দিয়ে দিছে তারা। ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইয়ে ভুল ক্রমে 620 টাকা ডেবিট করে ফেলছে। এর ফলে নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত? ভাই একটু আগে বলছি ব্যাংক যদি ডেবিট করে তাহলে বুঝতে হবে টাকার পরিমাণ কমছে, আর ব্যাংক যদি ক্রেডিট করে তাহলে বুঝতে হবে টাকার পরিমাণ বাড়ছে। ব্যাংক যদি ডেবিট করে তাহলে বুঝবো টাকার পরিমাণ কমছে, ব্যাংক যদি ক্রেডিট করে বুঝবো টাকার পরিমাণ বাড়ছে। আর নগদান বই তার উল্টাটা, নগদান বই ডেবিট করছে বললে বুঝবেন টাকা বাড়ছে, নগদান বই ক্রেডিট করছে বললে বুঝবেন টাকা কমছে। তো ব্যাংক চার্জ 260 টাকা, ব্যাংক 260 টাকা কমে ফেলছে। তো আমি কি করছি? আমার হিসাবে 620 টাকা উল্টা ডেবিট করছি। দেখেন যে জায়গায় আমার 260 টাকা কমানোর কথা, মানে আমার 260 টাকা কমানোর কথা, সে জায়গায় আমি টাকাটাকে না কমাইয়া উল্টা 620 টাকা আমি আরো বাড়াই ফেলছি। তাহলে আমাকে এখন কি করতে হবে?
এটা সংশোধন করতে গেলে আমাকে কয় টাকা যোগ বিয়োগ করতে হবে? এই যে দেখেন, এই যে আমি যেটা ভুল করছি ওই ভুলটা আর যেটা আমার করার কথা ছিল এই দুইটা আমাকে যোগ করে দিতে হবে। তার মানে 880 টাকা। তার মানে কয় টাকা? 880 টাকা। দেখেন, ব্যাংক চার্জ মানে ব্যাংক টাকাটা কি করছে? আমার অ্যাকাউন্ট থেকে কমিয়ে ফেলছে। এই যে দেখেন, ব্যাংক চার্জ মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 260 টাকা কমাইছে। এখন আমারও কমানোর কথা, উল্টা আমি না কমাইয়া নগদান বই মানে আমি 620 টাকা বাড়াই ফেলছে। বলে কিভাবে বুঝলেন? এই যে আমি ডেবিট করছি, নগদান বই ডেবিট করছে। নগদান বই ডেবিট করা মানে অ্যাকাউন্টে টাকা প্লাস করা। নগদান বই ডেবিট করা মানে অ্যাকাউন্টে টাকা বাড়াইছি আমি। আমার কি বাড়ানোর কথা ছিল না? তো আমি যতটুকু বাড়াইছি ততটুকু কমাইলাম। তারপরে ব্যাংক যতটুকু কমাইছে আমাকে ততটুকু কমাইতে হবে আবার। তার মানে এই 620 260 880 টাকা। কয় টাকা? 880 টাকা। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা এটা? এবার দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 50,000 টাকা। ব্যাংক বিবরণী সংশোধনের নিমিত্তে দেখা যায় ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকার স্থলে হিসাব রক্ষক মানে নগদান বই 1,000 টাকা লিপিবদ্ধ করছে। দেখো কামটা কি করছে? ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা, আমি ব্যাংকে চেক জমা দিছি, আমার কয় হাজার টাকা লেখার কথা? নগদান বইতে 10,000 টাকা লেখার কথা না? আমি 10,000 টাকা না লিখে আমি ভুলে 1,000 টাকা লিখে ফেলছি। তাহলে আমি কয় টাকা কম লিখছি? 9,000 টাকা কম লিখছি। তাহলে এখন এই 9,000 টাকা আমাকে কি করতে হবে বলো? এই 9,000 টাকা আমাকে যোগ করতে হবে। আমি কম লিখছি, এখন আমি বাড়াবো না। তাহলে অবশ্যই এই 9,000 টাকা আমাকে কি করতে হবে? এখন যোগ করতে হবে। কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। এবার সেই উদ্দীপককে দিয়ে আরেকটা প্রশ্ন সমাধান করতে বলছে। দেখো, জমাকৃত চেক 10,000 টাকার স্থলে আমরা যে 1,000 টাকা লিপিবদ্ধ করছি, এখন আমাকে 9,000 টাকা কি করতে হবে? প্লাস করতে হবে না? তার মানে হাতে নগদ বৃদ্ধি পাবে আমাদের এবং চলতি সম্পদ বৃদ্ধি পাবে। কারণ এটা কিন্তু সম্পদ, হ্যাঁ, নগদ বাড়লে সম্পদও বাড়বে। কিন্তু দায়িত্ব হওয়ার এই জায়গায় প্রশ্ন ওঠে না। তার মানে 1 আর 300 1 আর 300 1 আর 300 কোনটি রেও মিলে অন্তর্ভুক্ত হবে না? সমাপনী মণিহারি, কারণ সব বস্তু এটা রেও মিলে অন্তর্ভুক্ত হয় না। বকেয়া বেতন এটা দায় আসবে। প্রারম্ভিক মজুদ পণ্য এটা বিক্রিত পণ্যের ব্যয় আসবে। অনুপার্জিত আয় মানে সেবা না দিয়ে টাকা নিয়ে গেছে, এটা তো দায়, এটাও আসবে। তাহলে আসবে না কোনটা? সমাপনী মণিহারি। আসবে না কোনটা? সমাপনী মণিহারি। কোনটা আসবে না? সমাপনী মণিহারি আসবে না। সম্পদ বিক্রয় করে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল? দেখো ভাই, এটা সহজ কথা। সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে, বিক্রয় নামে লেখা যাবে না। তো সম্পদকে যদি আমরা বিক্রয় নামে লিখি, তাহলে বিক্রয় মানে কি? আয় না? আয় মানে কোন জাতীয় লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ সম্পদকে আমি মুনাফা জাতীয় লেনদেন নামে লিখছি, তার মানে এটা নীতিগত ভুল। সম্পদকে কখনো মুনাফা জাতীয় লেনদেন নামে লেখা যাবে না। সম্পদকে কখনোই মুনাফা জাতীয় লেনদেন নামে লেখা যাবে না। সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে। যদি আমরা সম্পদকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করি, তাহলে এটা কি হয়ে যাবে? মূলধন জাতীয় লেনদেন আমি মুনাফা জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করছি, তাহলে এটা আমার জন্য নীতিগত ভুল। হিসাব বিজ্ঞানের নীতিকে আমরা কি করলাম? লঙ্ঘন করলাম। বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার আসেন, রেও মিলে যাবে না। যাবে না মানে কি? অন্তর্ভুক্ত হবে না। রেও মিলে যাবে না, যাবে না মানে কি? অন্তর্ভুক্ত হবে না। কোনটা রেও মিলে অন্তর্ভুক্ত হবে না? এই যে দেখেন, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত আসবে না, টাকা এটা। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত এটা আসবে না। সমাপনী মজুদ পণ্য মানে সব বস্তু। আমি আপনাকে বলছিলাম টাকা সব বস্তু রেও মিলের শত্রু। টাকা মানে প্রারম্ভিক টাকা, সব বস্তু মানে সমাপনী বস্তু, এগুলো কখনো রেও মিলে আসে না। তাহলে 1 2 3 তিনটাই কিন্তু সঠিক। এটা দেখেন, এটা একটু কঠিন আছে, আমরা একটু খেয়াল করি তাহলে বুঝে যাবো। বঙ্গজ লিমিটেড 2023 সালের 8 বছরের জন্য 1,20,000 টাকা বিনিয়োগ করছে। বিনিয়োগের সুদের হার 12%। 31 ডিসেম্বরে বকেয়া সুদ বাবদ 5,000 টাকার সমন্বয় দাখিলা প্রদান করা হয়। মানে আমরা 5,000 টাকা সুদ পাইছি আর কি 2023 সালে। সারা বছর ধরে কোনো সুদ প্রাপ্তি ছিল না। কোন তারিখে বিনিয়োগ করছে? বা কিভাবে বের করব? টোটাল বিনিয়োগ কত? 1,20,000। কয় পার্সেন্ট? 10%।
তাহলে আসবে কত? 12,000 টাকা। তার মানে এক বছরে টোটাল আমি সুদ পাবো 12,000 টাকা। কিন্তু প্রথম বছরে আমি সুদ পাইছি 5,000 টাকা। কেন? নিশ্চয়ই আমি প্রথম যে বছরটা এটাতে আমি একদম বছরের শুরুতে বিনিয়োগ করিনি। তাহলে কবে বিনিয়োগ করছি? এই যে দেখো, আমি 5,000 টাকা সুদ পাইছি। পাওয়ার কথা ছিল 12,000, না পেয়ে আমি পাইছি কয় হাজার? 5,000, তাই না? তাহলে এখন চিন্তা করো তো, এই যে আমি যে 5,000 টাকা সুদ পাইলাম, তার মানে 5,000 টাকা মানে 5 মাসের সুদ। তাহলে আমরা বিনিয়োগটা করছিলাম কত মাসে? জানুয়ারি থেকে তো নাই, তাহলে ডিসেম্বর থেকে ধরে আসো। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট। তার মানে আগস্টের 1 তারিখ হবে। এই যে দেখো, আগস্টের 1 তারিখ হবে। এই যে আগস্ট থেকে এই যে গণ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। 5 মাসে 5,000 টাকা, আর এক বছরে হয় 12,000। কিন্তু আমি 2023 সালে পাইছি কয় হাজার টাকা? 5,000 টাকা না? তার মানে 2023 সালে আমি টোটাল সুদ পাইছি 5 মাসের। আমি 2023 সালে সুদ পাইছি কয় মাসের? 5 মাসের পাইছি। তাহলে তো আমি 5 মাসের যদি সুদ পাই, তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে। 7 থেকে 12 মানে 5, তার মানে 7 মাসের মাথায় বিনিয়োগ করছি। আগস্ট মাস সুখের মাস, তাই না? আগস্ট মাস সুখের মাসে, আমি সুখের মাসে বিনিয়োগ করছি কিন্তু, তাই না? হ্যাঁ, সুখের মাসে আমরা বিনিয়োগ করছিলাম। এই যে দেখো 5,000 টাকা। আমরা সুখের মাসে বিনিয়োগ করে কিন্তু ধরা খেয়ে গেছি নাকি? আচ্ছা বলেন, এটা বুঝতে পারছেন কিনা? এটা এই যে নভেম্বর তো হবে না, অক্টোবর হবে না, সেপ্টেম্বর হবে না, হবে কি আগস্ট। এই যে দেখেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আরেকটা হচ্ছে কি ডিসেম্বর। তাহলে 5 মাস হয়। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। বুঝলেন কিভাবে আপনি যে প্রত্যেক মাসের সুদ 1,000? এই যে 1,20,000 টাকার উপর 10% ধরলে 12,000 আসে না? 12,000 মানে এই যে 12,000 আসছে কয় মাসের? 12 মাসের, মানে এক বছরে। তাহলে প্রত্যেক বছরে 1,000 টাকা। কিন্তু আমরা চলতি বছরে পাইছি মাত্র 5,000, তার মানে 5 মাসে সুদ পাইছিলাম। হিসাবকাল শেষে কোন হিসাবকে হালনাগাদ করার জন্য কোন ধরনের জাবেদা হয়? হিসাবকাল শেষে না সমন্বয় জাবেদা। কি জাবেদা? সমন্বয় জাবেদা। এরপরে আসেন অগ্রিম আয়। সমন্বয় করলে কি হবে? অগ্রিম আয়। অগ্রিম আয় মানে অনুপার্জিত আয়, মানে সেবা না দিয়ে টাকা নিয়ে গেছিলাম। এবার এটাকে সমন্বয় করলে, সমন্বয় মানে কি? তাকে সেবা দিছি। তাহলে সেবা দিলে কি হবে? দায় হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে। দায় হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে। দায় হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে। বলো বুঝতে পারছো কিনা? প্রস্তুত মূল্য মানে কি? প্রস্তুত মূল্য মানে হচ্ছে বই মূল্য। একটু আগে বই মূল্য নিয়ে একটা অঙ্ক সমাধান করলাম। প্রস্তুত মূল্য মানে হচ্ছে বই মূল্য। বই মূল্যের সূত্র কি? সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। সম্পত্তির মোট মূল্য যে কথা, ক্রয় মূল্য একই কথা, অর্জন মূল্য একই কথা, ব্যয় মূল্য একই কথা। তাহলে সম্পত্তির মোট মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিব। সম্পত্তির মোট মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় আমি বাদ দিব। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দার্যের ক্ষেত্রে বিবেচনা করা হয় কোনটি? সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য, আনুমানিক আয়স্কার। এগুলো হচ্ছে অবচয় দার্যের বিবেচ্য বিষয়। অর্থাৎ আমি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরি, আর হচ্ছে কি আমরা যেটা বলো যে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় ধরি। এই বিষয়গুলোকে আমাদের কি করতে হবে? বিবেচনা করতে হবে। দেখেন, জাকির ট্রেডার্সের ব্যবসা প্রতিষ্ঠানের যন্ত্রপাতির উপরে 10% হারে অবচয় ধার্য করে 50,000 টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতির পুঞ্জীবিত অবচয় 15,000 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত? ভাই একটু আগেই কিন্তু আমি বলছি, ক্রয় মূল্য বাইর করার সূত্র হচ্ছে পুঞ্জীবিত অবচয় প্লাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে 50 আর 15 কত? 65। 50 আর 15 কত? 65,000 টাকা। বলেন তো এটা বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? বরিশালে তো আজকে জিতছে, এজন্য পোলাপেন ক্লাস করতেছে না, তাই না? সব বরিশাল চলে গেছেন, তাই তো? এবার দেখেন, জাকির ট্রেডার্সের সেম উদ্দীপকটাই আছে, জাস্ট লাস্টে যা বলছে যন্ত্রপাতির বর্তমান বিক্রয় মূল্য 45,000 টাকা হলে কত লাভ বা ক্ষতি হয়েছে? ভাই বই মূল্য 50,000, বিক্রি করছেন 45,000 টাকা, তাহলে 5,000 টাকা ক্ষতি হয়েছে। 100%। এই যে 5,000 টাকা ক্ষতি। কয় টাকা ক্ষতি হয়েছে? 5,000 টাকা ক্ষতি হয়েছে।
বিক্রিত পণ্যের ব্যয় 1 লক্ষ টাকা। দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় 1 লক্ষ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রয়ের পরিমাণ কত? আচ্ছা ভাই, বিক্রয়ের উপর মুনাফার হার যদি 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হবে কয় পার্সেন্ট? 25%। তাহলে 1 লক্ষ টাকার 25% মানে কয় হাজার? 25,000। তাহলে বিক্রয়ের পরিমাণ কয় টাকা? 1 লক্ষ আর 25 যোগ করলে হবে কত? 1 লক্ষ 25। এইভাবে বাইর করতে পারেন। অথবা এই যে দেখেন, এই 1 লক্ষ টাকাকে আপনি 20% তো 20 দ্বারা গুণ দিবেন, 80 দ্বারা ভাগ করবেন। কেন? এই যে দেখেন 20%, পার্সেন্ট মানে 100। তার মানে 100 টাকা যদি আমি একটা পণ্য বিক্রি করি, লাভ হচ্ছে 20 টাকা। তাহলে ব্যয় কয় টাকা? 80 টাকা। ব্যয় কয় টাকা? 80 টাকা না? তার মানে 100 টাকা একটা পণ্য আমি যদি বিক্রি করি, তাহলে আমার লাভ যদি হয় 20 টাকা, তাহলে আমার ব্যয় কয় টাকা? 100 তে লাভ বাদ দাও, থাকে কত? 80। তার মানে এই 80 টাকা হচ্ছে আমার জন্য কি? ব্যয়। তাহলে এই জায়গায় ব্যয় কোনটা? এই যে 1 লক্ষ না? তাহলে ব্যয় দ্বারা ভাগ করতে হবে, 80 দ্বারা ভাগ করো, লাভ দ্বারা গুণ করো। গুণ করলে টোটাল দেখো 1,25,000 টাকা চলে আসে। যেভাবে ইচ্ছে তুমি সেভাবে বাইর করতে পারো। ব্যবসার পরিচালন ব্যয় কোনটা? এই জায়গায় বিজ্ঞাপন খরচ, এটাই শুধু পরিচালন ক্রয় ব্যয়। কারণ পণ্য ক্রয় এটা বিক্রিত পণ্যের ব্যয়, এটা পরিচালন না। আর ঋণের সুদ এটা অন্যান্য ব্যয়। তাহলে এই দুইটা তো হবে না, শুধু বিজ্ঞাপন খরচ। এই যে ক নাম্বারটা হবে শুধু বিজ্ঞাপন খরচ। বিক্রয়কারীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব? দায়। বিক্রয়কারীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব? সেটা হচ্ছে দায়। এবার দেখো, প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ ছিল 50,000 টাকা। চলতি বছরে ক্রয়ের পরিমাণ 1,25,000 টাকা। সমাপনী মজুত পণ্য 15,000 টাকা। সমন্বিত ক্রয় ব্যয় করতে বলছে। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, তার সাথে যোগ করব ক্রয়, যোগ করলে 1,75,000। তার থেকে বাদ দিব সমাপনী 15, তাহলে 60, 1,60,000 টাকা। 1 লক্ষ কত? 60,000 টাকা। এবার দেখো, যদি এই জায়গায় সেম উদ্দীপকে বলছে, যদি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 12,000 টাকা হয়, মোট লাভের উপর কি প্রভাব ফেলবে? 3,000 টাকা হ্রাস পাবে। মোট লাভ 3,000 টাকা কি পাবে? হ্রাস পাবে। মোট লাভ 3,000 টাকা হ্রাস পাবে। শেষ। এই হচ্ছে আমাদের 60টা এমসিকিউ, অর্থাৎ আমরা ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 24-এর এমসিকিউ গুলো সমাধান করলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।